দূরপাল্লার চালকেরা বিরামহীন গাড়ি চালানোর কারণে সড়ক মহাসড়কের অধিকাংশ দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন গবেষকেরা। বিশেষ করে ট্রাক, কভার্ড ভ্যান ও লরি চালকদের জন্য সড়কে বিশ্রামের তেমন কোনো ব্যবস্থা নেই। চালকদের দাবি, সড়কে কিছু বিশ্রামের জায়গা তৈরি করা হলে দুর্ঘটনার হার কমবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি কর্পোরেট প্রতিষ্ঠানগুলির দায়িত্ব অনেক বেশি বলছেন সংশ্লিষ্টরা। বিআরটি এর তথ্য থেকে জানা যায় সারা দেশে ট্রাক, কাভার্ড ভ্যান ও বাস সহ দূরপাল্লার নিবন্ধিত যান 1,63,557টি। এসব পরিবহন চালকদের 10 থেকে 20 ঘন্টা পর্যন্ত গাড়ি চালাতে হয়। বিশেষ করে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চালকদের সুনির্দিষ্ট বিশ্রামের জায়গা না থাকায় সড়কে গাড়ির মধ্যেই বিশ্রাম নিতে হয়। তো যখন ঘুমাচ্ছি তখন নিরাপদ জায়গা খুঁজি। পার্কিং নাই, পাম্পে জায়গা নাই, একটা সমস্যা। ডাকাতি হইতো, আর ডাকাতিও করতেছে, এভাবে আমার জীবনটা কাটতেছে। সড়কে দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বলছে, আন্তর্জাতিক নিয়মানুযায়ী প্রতি 2 থেকে 4 ঘন্টা পর পর চালকদের বিশ্রাম নেওয়া উচিত। সেক্ষেত্রে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চালকদের জন্য রেস্ট সার্ভিস সেন্টার তৈরি করা প্রয়োজন। যেসব কোম্পানিগুলো সড়ক ব্যবহার করে তাদের ব্যবসার জন্য, তাদের জন্য সিএসআর খুবই মানে একটা কম্পালসারি জিনিস হওয়া উচিত। রানার আছে, তারা মোটরসাইকেলই করছে, তারপর নিটল আছে, তারপর নাবানা আছে, র্যাঙ্কস আছে। আপনি বলেন রাবানার এবং র্যাঙ্কস কি সিএসআর করেছে এই পর্যন্ত? আমাকে একটা দেখান তো। অথচ তারা এই দেশে শুরু থেকে এই দেশে গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত। সড়কে চালকদের জন্য বিশ্রামের জায়গা তৈরিতে ব্যক্তি মালিকানাধীন বা কর্পোরেট প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এদিকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বলছে, সরকার উদ্যোগ নিলে তারা এক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী। আমাদের এটা চিন্তা করি, আমাদের পরিকল্পনা আছে, কিন্তু আমাদের অর্থনৈতিক এবং এই জায়গার নিজস্ব জায়গা না থাকার জন্য আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি না। সরকার যদি বলে এই জমিতে কে করতে চাও, আমরাই প্রাইভেট সেক্টরে আমরা ইনভেস্ট করে দেবো, সরকারের একটা সিদ্ধান্ত লাগবে, অবশ্যই এটা ভালো হবে। এদিকে চালকদের উপর চাপ কমাতে পরিবহন মালিকদের প্রতি আহ্বানও জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ব্রেকের উপদেষ্টা ডক্টর আফসান চৌধুরী এবং ট্রাক ও কভার ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল আলম মন্টু। আমি প্রথমেই জনাব আফসান চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখি বাস চালকরা বা গাড়ি চালকরা একটি বিপরীতমুখী মানসিকতার মধ্যে থাকেন। যখন তারা রাস্তা দিয়ে যান তখন তারা কুকুর, মুরগি বা ছাগল বাঁচাতেও অনেক সময় হার্ট ব্রেক করেন, কিন্তু রাস্তা থেকে মানুষ নামাতে অনেক সময় তাড়াহুড়া করেন। এই বিপরীতমুখী মানসিকতার কারণ কি আসলে? আমার মনে হয় না এটা বিপরীতমুখী মানসিকতা। তবে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে গোটা ব্যবস্থার মধ্যে নিরাপত্তার বিষয়টা খুব দুর্বল হয়ে গেছে। তার ফলে তারা যখন বাস চালাচ্ছেন বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় অন্য আরেকটা বাসের হাতে। কিছুদিন আগে আমাদের সাংবাদিক ভাই জগলুর আহমেদ চৌধুরী তিনি মারা গেলেন আরেকটা বাসে ডাকাতে। তিনি তো ঢাকা শহরের মাঝখানে একটা বাস থেকে নামছিলেন। তো আমরা গবেষণা করতে গিয়ে যেটা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে যখন মানুষ বাস থেকে নামে তখনই আরেকটা গাড়ি, সেটা বাস হতে পারে, ট্রাক হতে পারে, সেটা আঘাত পেয়ে মারা যায়। তো এটা যে বাস ড্রাইভারের নিরাপত্তা, বাস বা প্যাসেঞ্জারের নিরাপত্তা সেটা বিষয় নয়। সামগ্রিক যে পরিস্থিতি আছে তার মধ্যে যেটার অভাব রয়েছে যে পরিকল্পনা এবং সমন্বয়। বাংলাদেশে যে কোনো জায়গায় একটা গাড়ি যখন যাবে তার বাস ড্রাইভারের যে বিশ্রামের প্রয়োজন আছে সেটা তো অবশ্যই, এটা তো কেউ বলতে পারে, কিন্তু আপনি দেখবেন না সেটা। বা রাস্তার পাশে যে হাট বাজারগুলো গড়ে উঠেছে যেগুলোর কারণে প্রায় 40% অ্যাক্সিডেন্ট হয়, সেগুলো যে এমন একটা ভাবে তৈরি হবে বা থাকবে যেটা অন্য দুজনের বিপদের কারণ হবে না, সেটাও তো আমাদের জানা বিষয়, কিন্তু সেটাও তো বাড়ছে। অতএব আমরা বলতে পারি না যে তাদের মানসিকতার কারণে এটা হচ্ছে। তারা একটা পরিস্থিতির মধ্যে একটা শিকার, তারা একটা পরিস্থিতির মধ্যে একটা পরিস্থিতির মধ্যে রয়েছে যেখানে তারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমি বলবো যে সামগ্রিকভাবে যতক্ষণ নিয়ন্ত্রণের একটা পরিকল্পনা না আসছে, এবং যেটা আমি মনে করি আমাদের দেশে নেই, ততক্ষণ পর্যন্ত যতগুলো বিপদের ক্ষেত্র আছে সবগুলো বিপদের ক্ষেত্রই আমাদের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আফসান চৌধুরী, আমি আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো যে যদি আমরা ধরে নিই যে দূরপাল্লা বাস যেটি 12 ঘন্টা বা 14 ঘন্টা ধরে চলে, সেই ক্ষেত্রে যদি ড্রাইভার 2 ঘন্টা বা 1 ঘন্টা বিশ্রাম নিতে চান 2 ধাপে, তাহলে আমাদের যাত্রীরা কি সেটি সহজে মেনে নেবেন কিনা, নাকি তারা চাইবেন যে এই চালক একবারে চালিয়ে নিয়ে গিয়ে তাকে গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে তারপর বিশ্রাম নিন? আমাদের যাত্রীদের মানসিকতাই বা কেমন?
আমাদের যাত্রীদের মানসিকতার বিষয় এটা না। আপনি যদি তাকে একটা ড্রাইভার সাধারণত 20 থেকে 22 ঘন্টা পর্যন্ত ড্রাইভ চালায়, সে একবার ট্রিপটা নিয়ে যাবে, আবার ট্রিপটা ফেরত আনবে, সে তো তার রুজির কথা চিন্তা করে, আয়ের কথা চিন্তা করে, তারপরে 3-4 দিন হয়তো সে আর ড্রাইভার চালাবে না। আপনি যদি এখন 2টা ড্রাইভারের ব্যবস্থা করেন, যে একটা জায়গা থেকে, যেটা বিদেশে অনেক জায়গায় হয়, আমাদের দেশেও নিশ্চয়ই হয়, সেখানে আরেকজন ড্রাইভার চালাচ্ছে, তাহলে আর এই বিপদের বিষয়টা থাকে না। কিন্তু বাস মালিকগণ যারা আছেন তারা চিন্তা করেন যে এক ড্রাইভারকে একটা বেতন দিচ্ছি, ওকে দিয়েই চালিয়ে নিয়ে যাবো, বা এটার জন্য আমাকে আরেকটা পরিকল্পনা করতে হবে, আমার একটা ব্যবস্থা করতে হবে, কেন আমি খামাখা এটা করতে যাব। আর ঠিক প্যাসেঞ্জার তো বাসায় যেতে চায়, প্যাসেঞ্জার তো যত দ্রুত সম্ভব যেতে চায়, দোষটা তো তার না, দোষটা হচ্ছে ব্যবস্থার। তাকে দ্রুত পৌঁছে দিতে হবে, নিরাপদে পৌঁছে দিতে হবে। এই অবস্থান থেকে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে তার এই বিশ্রাম নেওয়ার অধিকার যেমন আছে, বাস প্যাসেঞ্জারের নিয়ম কম সময় বাসায় পৌঁছে যাওয়ার অধিকারও তেমন আছে। এই দুটো তো পরস্পর বিরোধী অধিকার না, এটা পরিকল্পনার অভাবে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। আমরা ট্রাক ড্রাইভার ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল আলম মন্টু, আপনার কাছে জানতে চাইবো যে একজন ট্রাক চালক সপ্তাহে কতদিন ট্রাক চালান, ট্রাক টানা কাজের পরে বিশ্রাম করেন, নাকি তিনি আবার কাজে চলে যান, আমাদের চালক সংখ্যাই বা কত, এই বিষয়ে যদি আপনি একটু আমাদেরকে বলেন জনাব মাহমুদুল আলম। জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের যে ট্রাক ড্রাইভাররা, কভার্ড ভ্যান ড্রাইভার, তারা কিন্তু কত ঘন্টা ডিউটি করে তার কোনো হিসাব নেই। দেখা গেল যে এখান থেকে সে মাল নিয়ে যাচ্ছে চিটাগংয়ে, চিটাগংয়ে আবার টিপ ধরে ঢাকা আসছে, মিনিমাম 4 দিন সময় লাগে। এর মধ্যে মাল লোড করতে হয়, আনলোড করতে হয়, এর মধ্যে সে ঘুমায় কখন? যার জন্য আসলে রাস্তায় যদি কোনো রকম বিশ্রামের ব্যবস্থা থাকে, তাহলে একটু বিশ্রাম নিয়ে সে আরামে আসতে পারে। পাশাপাশি আজকালকার আমাদের যে ড্রাইভাররা, আমাদের চালকরা, তাদের আসলে সত্যিকার অর্থে তারা বিভিন্ন রকম চিন্তায় থাকেন। যিনি মাল দিচ্ছেন বাসের এক কথা, আমার ট্রাকে কিন্তু অন্য কথা, কারণ বাসে থাকে প্যাসেঞ্জার, আমার ট্রাকে থাকে কোটি কোটি টাকার মাল। এই মাল আমাকে জায়গার মতো পৌঁছাতে হবে, যার জন্য আমার ড্রাইভারের অনেক রিস্ক থাকে। ওখানে তো প্যাসেঞ্জার আছেন, প্যাসেঞ্জার নেমে যাবেন, বাসায় চলে যাবেন, যার জন্য আমাদের ট্রাক ড্রাইভারদের কষ্টটা কিন্তু একটু ভিন্ন। কারণ তারা অনেক সময় ঘুমাতেও পারেন না, সপ্তাহে একদিনও ঘুমাতে পারে না, 10 দিন পরে হয়তো একটু গাড়ির মধ্যে ঘুমায়, ঘুমানোর জায়গাও নেই। এবং আপনারা জানেন যে বেতন এবং তার যে শ্রমের যে টাকাটা সে পাচ্ছে, এই টাকা দিয়ে যদি তাকে থাকতে হয়, পড়তে হয়, ছেলে মেয়ের লেখাপড়া করাতে হয়, তার অনেক কষ্ট, সকল চিন্তা তার মাথার মধ্যে থাকে। তাই তারা অনেক কষ্ট করে দিনাতিপাত করে। এই কথাটি আসলে সত্যিকার অর্থে আমাদের অনেকে অনুধাবন করেন না। মন্টু ভাই আপনাকে ধন্যবাদ। ডক্টর আফসান চৌধুরী, আমি এই প্রসঙ্গে একটু আপনাকে জানতে চাইবো যে তিনি আসলে একদম বাস্তব অবস্থাটি তুলে ধরলেন, 10 দিনেও হয়তো ঘুমাতে পারছে না। এই পরিকল্পনা তো এটা খুব দ্রুত করা দরকার, কিভাবে এটি শুরু করা যেতে পারে? আফসান চৌধুরী, আপনি যদি আমাদের একটু পরামর্শ দিতেন যে কিভাবে এই জায়গা থেকে উদ্ধার পাওয়ার প্রক্রিয়া শুরু করা যেতে পারে। আমার মনে হয় 10 দিনে ঘুমাতে পারেন না তা নয়, তবে 2 দিন 3 দিন যে খুব কম ঘুমে তাদের জীবন যায়, এটা তো নিশ্চিত, এটা গবেষণাতে বের হয়ে আসছে। যেটা আমাদের দরকার হচ্ছে আমাদের একটা সামগ্রিক পরিকল্পনা, এটা যথেষ্ট নয়। আমি সেদিন ইলিয়াস কাঞ্চন যে কথাটা বলছিলেন, যার পরিবার পুরোটা হারিয়েছে রোড অ্যাক্সিডেন্টে, যে প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া এই সেক্টরের উন্নতি সম্ভব না, আমি তার সঙ্গে একমত। কারণ আমাদের দেশে এতগুলো বিভাগ এটার সঙ্গে জড়িত এবং তাদের সমন্বয়ের এত অভাব। যদি না প্রধানমন্ত্রী বলে যে না আপনারা একসাথে বসে এইটার সমস্যার সমাধান করেন, আমার মনে হয় না হবে। তো অতএব আমি বলবো যে রাজনৈতিক সদিচ্ছার অভাব, এটাই হচ্ছে প্রধান সমস্যা। সেটা ড্রাইভার যে ঘুমাতে পারে না সেটাই কেবল নয়, প্যাসেঞ্জারও নিরাপদ না সেটাও ঠিক। এটা উপর থেকে করতে হবে। দুর্ভাগ্যবশত এটাই হচ্ছে বাস্তবতা। যেমন একটা জায়গায় পৌঁছে গেছি আমরা, যেখানে এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে মানে একদম সরকারের সর্বোচ্চ পর্যায়ের সদিচ্ছা বা উদ্যোগ ছাড়া ইয়া সম্ভব না, এছাড়া এটি সম্ভব না, উন্নতি করা সম্ভব। ডক্টর আফসান চৌধুরী, জনাব মাহমুদুল আলম, আপনাদের অনেক